মশাই, এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছেন? ভাবছি আকাশ থেকে মাটিতে আছড়ে পড়তে কত কম সময় লাগে। বাবু মশাই, ফ্যাক্টরিটা তো পুড়েই গেছে, কেন শুধু শুধু নিজের মনটাকে পোড়াচ্ছেন? চলুন বাবু মশাই, বাড়ি চলুন। সবাই আপনার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। হ্যাঁ, চল। এমন একটা দিনও গেছে বাবা যখন আমরা আপনাকে ছাড়া খেয়েছি? বাবা, সূর্য কোনো দিন পশ্চিম দিকে ওঠে না, আর উঠবেও না, চিরন্তন সত্য। শঙ্কর, শঙ্কর, আমার খিদে নেই। বর্দা, পা মেজদা, তোমরা তো ভগবানকে হার মানিয়ে দিলে। সূর্যকে পশ্চিমে ওঠানোর ক্ষমতা ভগবানেরও নেই, কিন্তু তোমাদের আছে। কাল অবধি তোমরা সারা রাত্রি বাবু মশাইয়ের জন্য না খেয়ে বসে থাকতে, আর আজ তোমরা। তো কি হয়েছে? রোজই তো অপেক্ষা করি, একদিন অপেক্ষা না করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? বৌদি, কাউকে সম্মানের আসনে বসানোর পর তাকে অসম্মানের পাকে ফেলে দিলে মহাভারত অশুদ্ধ হয় কিনা আমি জানি না, তবে তাকে যে কষ্ট দেওয়া হয় সেটা বোঝার মতন মন তোমার নেই। শঙ্কর, বাবা রাজকারা পেপে একবার মাথায় উঠে গেছে। হ্যাঁ, গেছি, কারণ আজ অব্দি এই বাড়িতে যা ঘটেনি আজ তাই ঘটেছে। বাবু মশাই বাড়িতে ফেরার আগে তোমরা নির্লজ্জের মতন খেতে বসে গেছো। নিজের বাড়িতে তোমরা বাবু মশাইকে পর করে দিয়েছো। পর্দা, এতদিন যে গাছের ছায়া তোমরা ছিল, সেই গাছটা যখন শুকাতে বসেছে, সেই গাছটাকে কাটার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো। পেছনা, এই গাছটাকে বাঁচানোর দায়িত্ব তোমাদের। শুধু একটা বর্ষার জল পেলে এই গাছটা আবার ফুলে ফলে ভরে উঠবে, আর সেদিন আমরা আবার সেই গাছের ছায়া পাবো। চুপ কর, আমাদের কি দায়িত্ব সেটা আমরা ভালো করেই জানি। হ্যাঁ, ভালোভাবেই দায়িত্ব পালন করছো তোমরা। বাবু মশাইয়ের গলায় ঋণের ভার, আর বৌদিদের গলায় হীরের হার। এদিকে বাড়িতে যে একটা আইবুড়ো বোন আছে, সেদিকে তোমাদের কোনো খেয়াল নেই। তোমরা বসেছো তোমাদের নিজেদের আখের গোছাতে। বাহ, সুন্দর দায়িত্ব পালন করছো তোমরা। আচ্ছা, তোমাদের শরীরে কি আছে বলো তো? রক্ত না জল? শঙ্কর, চাকর চাকরের মতো থাকবি, বেশি বাড়াবাড়ি করবি না। অন্য বাড়িতে কুকুরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, আর এই বাড়িতে তো ছেড়ে রাখা হয়। ভুল করে যারা কুকুরের গলায় শেকল দিয়ে বেঁধে রাখে, কারণ কুকুর যখন চেঁচায় তখন তার মালিককে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য গলা ফাটিয়ে চেঁচায়। বেঁধে রাখা উচিত ওই সমস্ত স্বার্থপর মানুষগুলোকে যারা সময় বদলানোর সাথে সাথে নিজের অন্নদাতাকে কামড় দেয়। স্কাউন্ড্রেল, যে থালায় খাবি তুই সেই থালাকে লাথি মারবি। থাক, কেন ছোট লোকের সঙ্গে লাগছো? চলো। মশাই, খেয়ে নিন। না রে,
খিদে নেই। বাবু মশাই, একটা কথা বলবো? এবার থেকে একলা খাওয়া অভ্যেস করো। শঙ্কর, তুই আমার দিকে এত খেয়াল রাখিস কেন? আপন জনদের কাছ থেকে এত অপমানিত হওয়ার পর তোর এই ভালোবাসা আমার সহ্য হয় না। তুই তুই এখান থেকে চলে যা শঙ্কর। আমার তো উপায় নেই, আমার তো উপায় নেই। জীবনের শেষ দিন পর্যন্ত সন্তানদের সঙ্গে থাকাই সব বাবাদের কর্তব্য। জানিস শঙ্কর, নদীতে যখন বান আসে না, তখন নদীর পাড়ে সবচেয়ে বড় গাছটা আগে পড়ে যায়, আর গাছের উপরে যেসব পাখিগুলো থাকে সব উড়ে যায়। ওরাও উচিত তুইও উড়ে যা শঙ্কর, তুই চলে যা, চলে যা। না বাবু মশাই, না। শঙ্কর কোনো পাখি নয় যে নতুন বাসা খোঁজার জন্য উড়ে যাবে। আমাকে তুমি সরিয়ে দিও না বাবু মশাই, আমাকে তুমি সরিয়ে দিও না শঙ্কর। যাক, নিমন্ত্রিতদের লিস্ট তৈরি হয়ে গেছে। দিদি ভাই, নির্মলা আর ওর বাড়ির লোকেদের কথা ভুলো না জানো। ওদের কখনো বলতে পারি? নিজের জন্মদিনের পার্টিতে অনেক রং দেখিয়েছে, আমিও দেখিয়ে দিতে চাই। রঙের বাহারে আমিও কারো চাইতে কম নই। এমনিতে লিস্টে 250 জন হয়েছে। বৌদি, আমার কিন্তু 10 থেকে 15 জন লোক বেশি হতে পারে। কোনো অসুবিধে নেই। কি ব্যাপার, কিসের এত প্রস্তুতি চলছে? মধুর জন্মদিনের পার্টির বাবা। বার্থডে পার্টি হচ্ছে? এই সময় পার্টি ফার্টি না করলে কি নয়? এর আগেও তো প্রতি বছর আমার জন্মদিনে পার্টি দেওয়া হয়েছে বাবা। এর আগে আমাদের বাড়ির অবস্থা কোনোদিন এত খারাপ ছিল না বৌমা। তুমি তো এই বাড়ির বড় বউ, তোমার তো অজানা কিচ্ছু নেই। আমাদের অবস্থা এখন এমন নয় যে ফালতু পয়সা খরচা করি। আমার তো মনে হয় এইসব ফালতু খরচ এখন বন্ধ করা উচিত। আপনি ভাবেন না বাবা, এবার পার্টির সমস্ত খরচ খরচা আমরাই করব। জানি টাকা তোমরা খরচা করবে, কিন্তু আমি যাদের কাছে ঋণ নিয়েছি তারা বুঝবে না। তারা ভাববে আমি তাদের টাকা দিচ্ছি না, অথচ বাড়িতে ফুর্তি করছি। পাওনাদারদের ভয়ে কাল থেকে আপনি হয়তো বলবেন খাওয়া দাওয়া বন্ধ করে, ভিখিরির মতো। আমি এভাবে থাকতে পারবো না বাবা। আপনি তো জানেন আমি কোন বাড়ির মেয়ে। হ্যাঁ জানি, জানি বৌমা, তুমি অনেক বড় বাড়ির মেয়ে, কিন্তু তোমার এখন একটাই পরিচয়, তুমি এই বাড়ির বউ। যাকে আমার তো মনে হয় মানুষের ক্ষমতা বুঝি পা বাড়ানো উচিত। তাকেই তোমাদের ইচ্ছে। অন্যকে জ্ঞান দেওয়া অনেক সহজ, ধার করবেন উনি আর খরচ কমাতে হবে আমাদের। আর এতই যখন খরচ কমানোর চিন্তা, তখন দামি সিগারেট ছেড়ে বিড়ি খেলেই তো পারেন। বেশ বলেছো দিদি ভাই, একেবারে মুখের মতো জবাব দিয়েছো। আবার কি? এতই যখন খরচ কমানোর চিন্তা, তখন দামি সিগারেট ছেড়ে বিড়ি খেলেই তো পারেন। কোথায় গিয়েছিলে? আমি তোমাকে খুঁজছিলাম। কেন, কি হয়েছে? 500টা টাকা দাও তো, পুজো দেবো। এইসব পুজো আচ্ছা করার কি দরকার? বাজে খরচ করার মতো টাকা আমার কাছে নেই। কি বলছো কি? বাজে খরচ? পুজো আচ্ছা বাজে খরচ? সেই জন্যই আজ আমাদের এরকম অবস্থা। দিন দিন তোমার শরীর ভেঙে যাচ্ছে। দাও তো, টাকা দাও। বিরক্ত করো না তো, আমার কাছে টাকা নেই, যাও। ঠিক আছে, দিও না।
আমি ছেলেদের কাছ থেকে নিয়ে নিচ্ছি। শান্তি, মধুর এতটা বলার কি দরকার ছিল? বেশি বাড়াবাড়ি। বিজয়, আমাকে 500টা টাকা দে তো। 500 টাকা? হ্যাঁ, ওই মন্দিরে তোর বাবার শরীরের জন্য পুজো দিতে যাব। মা, পুজো দিলে এই মানুষ যদি সুস্থ হয়ে উঠতো তাহলে আর ডাক্তারের পেছনে কেউ পয়সা খরচা করতো না। কি বলছিস তুই? তোর বাবার জন্য তোদের চিন্তা হয় না? ওর জন্য তোদের কোনো ভালোবাসা নেই? বোকামি আর ভালোবাসা এক জিনিস নয় মা। বাবাই তো খরচ কমাও করে বাড়ি মাথায় করে তুলেছেন। মধুকে অমনি বাবা মুখের ওপর বলে দিলেন যে জন্মদিনের জন্য পার্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি জন্মদিনের জন্য পার্টি দেওয়াটা বাবার কাছে বাজে খরচ বলে মনে হয়, তাহলে বাবার জন্য পুজো দেওয়াটা আমাদের কাছে বাজে খরচ। আর বাজে খরচ করার জন্য টাকা আমরা দিতে পারবো না মা। ছেলেরা টাকা দেয়নি তো? আমি জানতাম শান্তি, ওরা টাকা দেবে না। আমি একবার তোমাকে বারণ করব ভেবেছিলাম, কিন্তু পরে ভাবলাম তুমি নিজেই দেখো বিপদের সময় নিজের ছেলেরাও কিভাবে মুখ ফিরিয়ে নেয়। কি বর্ষা, এখন তো আর এগুলো আমার লাগছে না মা। না না, এ তুই কি বলছিস? মেয়ে বিয়ের গয়না বিক্রি করে আমি নিজের প্রয়োজন মেটাবো? না না, এমন মা আমি নই রে, এমন মা আমি নই। এটা এটা তুই তোর কাছে রেখে দে মা। তুই যে বলেছিস সেই আমার কাছে অনেক, সেই আমার কাছে অনেক। নাম সত্য। নাম সুবল। নাম দীপক। বাসু। নাম বিমল, বিমল ঘোষ। নাম জয়ন্ত।
তোমার নাম? তুমি আবার এসেছো? একটু আগে না তুমি রক্ত দিলে? না মানে না মানে স্যার, এই লোকটা একটু আগেই রক্ত দিয়েছে। এটাকে একটা পেশা করে ফেলেছে। 2-3 বার করে রক্ত দেবে আর সেই টাকায় গিয়ে মদ খাবে, জুয়া খেলবে। যাও 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 চল শঙ্কর, তুমি? কি ব্যাপার? কি হয়েছে? মারছো কেন একে? স্যার, এইসব লোকগুলো টাকার জন্য 2-3 বার করে রক্ত বিক্রি করে। শঙ্কর, তুমি এতবার রক্ত বিক্রি করছো কেন? ডাক্তারবাবু, আমাদের বাড়ির অবস্থা তো আপনি জানেন। বাবু মশাই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। কাল মা পর্দার কাছ থেকে মেজদার কাছ থেকে 500 টাকা চাইলো, 500 টাকা। ওরা মুখের ওপর বলে দিলেন দিতে পারবে না। না, আমি ওদের এই কষ্ট দেখতে পাচ্ছি না, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না, আমি পাচ্ছি দেখতে, না পাচ্ছি আমি সহ্য করতে। হ্যালো, হ্যাঁ বলছি। কি? পর্দা, মেজদা, আমার ট্রাঙ্ক নিয়ে তোমরা কি করছো? শঙ্কর, বর্ষার গয়নাগুলো গেল কোথায়? ছোট মেম সাহেবের গয়না? হ্যাঁ। বেচারা যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। খোলাখুলি বল, কোথায় লুকিয়ে রেখেছিস? বিক্রি করে দেয়নি তো? ছি ছি মেজদা, এত বড় একটা নোংরা বদনাম দিতে তোমার লজ্জা করলো না? ছোট মেম সাহেব, আমি আমার নিজের বাড়িতে গয়না বিক্রি করতে পারি? আমাকে দেখে মনে হচ্ছে যে আমি একটা চোর? আমি এত বড় একটা পাপ কাজ করতে পারি? তাহলে গয়নাগুলো গেল কোথায়? তুই ছাড়া এ বাড়িতে কে আছে যে চুরি করতে পারে? বাস বাস পর্দা, বাস। গয়না হারাবার জন্য আমার এত দুঃখ হচ্ছে না, যতটা খারাপ লাগছে তোমাদের শঙ্করকে এভাবে অপমান করার জন্য। বর্ষা, এই হারটা তোর না? ছোট মেম সাহেব, বিশ্বাস করুন আমি জানি না যে এই হারটা আমার বাক্সে কি করে এলো। আমি সত্যি বলছি। তুই কি বলতে চাস? হ্যাঁ, আমরা কেউ তোর ট্রাঙ্কে রেখে দিয়ে এসছি? ও এমনিতে বলবে না, পুলিশে খবর দাও। কয়েক ঘা পড়লে সব বেরিয়ে পড়বে। ঠিক বলেছ। না বর্দা, না, পুলিশে ফোন করো না। ছোট মেম সাহেব, বর্দাকে বারণ করুন না। পুলিশ এই বাড়িতে আসলে বাবু মশাই অসম্মান হবে। দাঁড়াও, চৌধুরী বাড়ির দরজায় কোনো পুলিশ আনার প্রয়োজন নেই। কিন্তু বাবা। বিজয়, আমি এখনো মরিনি। এই সব ছোটখাটো সমস্যাগুলো আমি নিজেই মেটাতে পারি। বাবু মশাই, বাবু মশাই, আপনি বিচার করুন। ছোট মেম সাহেবের গয়না চুরি হয়ে গেছে আর ওরা আমাকে সন্দেহ করছে, ভাবছে আমি গয়না বিক্রি করে দিয়েছি। শঙ্কর, বাকি টাকাটা কোথায়? বাবু মশাই, কি বললেন? আমি জিজ্ঞেস করছি, বাকি টাকাটা কোথায়? মশাই, এ কথা আপনি জিজ্ঞেস করলেন? আপনার শঙ্করকে? দেখ, মানুষ মাত্রই ভুল করে। তুই আমার কাছে সত্যি কথাটা বল, গয়নাগুলো কোথায় বিক্রি করেছিস? আমি তোকে কিচ্ছু বলবো না। বলার আর কি আছে বাবু মশাই? একটা ছোট্ট কথা আপনি অনেক কিছু বলে দিয়েছেন। কথা বাড়াস রে শঙ্কর। বাড়াবার মতন আর কোনো কথা নেই বাবু মশাই, বাড়াবার মতন আর কোনো কথা নেই। পুলিশকে ফোন করে ডাকুন। পুলিশ যখন আপনি ধরে নিয়ে গিয়ে থানায় কুকুরের মতন মারবে, তখন আমি বলবো যে ওই গয়নাগুলো আমি কোথায় বিক্রি করেছি, কোথায় আমি বিক্রি করেছি বাবু মশাই। খবরদার, খবরদার, তুই আমাকে আর বাবু মশাই বলবি না। আজ আজ তোর জন্য আমার মান সম্মান সব মাটিতে মিশে গেছে। আমি কি করিনি তোর জন্য, কি করিনি আমি তোর জন্য, আর তার এই দাম তুই দিলি? বাবা, বাবা কি করছো তুমি? ছেড়ে দে। একটা চোরের জন্য আমার প্রাণে কোনো দয়া নেই, মায়া নেই, কিচ্ছু নেই। আরে আমার চোখের সামনে আমার ফ্যাক্টরিটা যেদিন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, আমি সর্বশান্ত হয়ে গেলাম।
সেদিন আমি এত দুঃখ পাইনি যে দুঃখ আজ আমি পেয়েছি। বাবা মশাই, ছোটবেলা আমার বাবা মা মারা যাওয়ার পর আমারও এতটা দুঃখ হয়নি যতটা দুঃখ আজ হয়েছে আপনি আমায় চোর বলার পর। আপনি আমায় চোর ভাবলেন কি করে বাবা মশাই? আপনি আমায় চোর ভাবলেন কি করে? আর সাফাই গাওয়ার কোনো প্রয়োজন নেই। চলে যা এখান থেকে, চলে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা আমার বাড়ির থেকে, বেরিয়ে যা। বাবা, শুধু বাড়ি কেন, এই শহর ছেড়ে আমি চলে যাব। কি বা দাম আছে একটা অনাথের? কোন রকমে বাকি জীবনটা আমি কাটিয়ে দেবো। এতদিন নিশ্চিন্তে কাটিয়েছি আমার জীবনটা, কারণ আমি জানতাম যে বাবু মশাইয়ের আশীর্বাদ আছে আমার মাথার উপর। কিন্তু আজ জানলাম যে একটা অনাথের কোনো আশ্রয় হয় না, একটা অনাথের ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই। ঠিক আছে বাবু মশাই, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর আসবো না, আর আসবো না আপনার সামনে। হ্যাঁ হ্যাঁ, আর আসবি না। এরপরে যদি আমার বাড়ির চৌকাঠে তুই পা রেখেছিস তাহলে আমার মরা মুখ তুই দেখবি। ঠিক আছে, ঠিক আছে, মুখ আর আপনাকে আমি কোনোদিনও দেখাবো না। চলে যাচ্ছি আমি, আর আসবো না, আর আমি চলে যাচ্ছি। শঙ্কর, শঙ্কর শোনো, শঙ্কর, বাবাকে তুমি ভুল বুঝো না। বাবা তোমাকে সত্যি ভালোবাসে শঙ্কর। হ্যাঁ ভালোবাসে, দেখলাম তোমায় কতখানি ভালোবাসে। শঙ্কর, কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? না মা, না, আমার সঙ্গে কথা বলো না। আমি ছোট মেম সাহেবের গয়না চুরি করে বিক্রি করে দিয়েছি। কি বলছিস কি পাগল? হ্যাঁ মা, আমি একটা চোর, চোরের সঙ্গে কথা বলতে নেই, চোরকে মারতে হয়। মারো না মা, মারো মারো। কি হচ্ছে কি? মা, সেদিন মেজদা আমাকে চড় মারলো না, আমার লাগেনি। সেদিন বড় বৌদি আমাকে কুকুর বলেছিল, আমি সহ্য করে নিয়েছি। কিন্তু আজ যখন বাবু মশাই আমাকে এখানে মারলো না, তখন আমার এখানে লাগেনি মা, আমার এখানে লেগেছে, এখানে। তোকে মেরেছেন? শুধু মারেনি মা, আমাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেছে। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাব মা। আমি যদি অজান্তে তোমায় কোনো কষ্ট দিয়ে থাকি মা, আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও মা। তুমি শঙ্করকে মেরেছো, ওকে তাড়িয়ে দিয়েছো? তুমি বিশ্বাস করো যে ও চুরি করতে পারে? স্বর্গ থেকে স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না, আর তুমি সেটা বিশ্বাস করে নিলে। কে বলেছে শঙ্কর চুরি করেছে? ও রক্ত বিক্রি করে আমাদের জন্য টাকা নিয়ে এসছে, যাতে আমার দীর্ঘায়ু কামনা করে তুমি মন্দিরে পুজো দিতে পারো। কি বলছো তুমি? হ্যাঁ শান্তি, হ্যাঁ, ডক্টর বোস টেলিফোনে আমাকে সব বলেছে। একবার নয়, একবার নয়, বারবার শঙ্কর রক্ত বিক্রি করেছে আমাদের জন্যে। তাহলে তুমি এটা কেন করলে? শান্তি, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার শঙ্করকে কেউ আঘাত করলে সেই আঘাত আমার বুকে দ্বিগুণ হয়ে বাজে, আর সেই আঘাতের তীর আমার বুকটাকে ফুটো করে দিয়েছে যখন আমারই ছেলেরা আমারই সামনে শঙ্করকে চোর অপবাদ দিয়েছে। অনেক কষ্টে আমি নিজেকে সামলেছি, অনেক কষ্টে আমি ওর গায়ে হাত তুলেছি, অনেক কষ্টে আমি ওকে বলতে পেরেছি, যা, এই বাড়ির থেকে বেরিয়ে যা। কিন্তু একবারও কি ভেবে দেখেছো ও যাবে কোথায়? পৃথিবীটা অনেক বড় শান্তি, কোথাও না কোথাও ঠাই হয়ে যাবে। আর ঠোকর খেতে খেতে একদিনও ঠিকই দাঁড়িয়ে যাবে। না, আমি ওকে পরের দরজায় দরজায় ঘুরে বেড়াতে দেব না। শান্তি, শান্তি, তুমি তোমার ছেলেদের এখনো চিনতে পারোনি। তুমি জানো না আমি মরে গেলে। ও কথা বলো না, ও কথা বলো না। এটাই সত্যি শান্তি, আমার অবর্তমানে ওরা শঙ্কর যে কি হাল করবে তা তুমি চিন্তাও করতে পারো না। আর শঙ্কর ও তো খারাপটা ভাবতেও পারে না, তাই ওই সুন্দর মনটাকে এই নোংরা আবর্জনার থেকে আমি সরিয়ে দিলাম। কিন্তু এইভাবে ওকে সরাবার কি দরকার ছিল? এছাড়া কোনো উপায় ছিল না শান্তি। ছায়া কি কখনো শরীর ছেড়ে যায়?
ও আমাকে ছেড়ে কখনো যেত না, কখনো যেত না। বাবু মশাই, যে হাত দিয়ে আমায় মেরেছে অন্তত যাওয়ার আগে সেই হাত দিয়ে আমায় আশীর্বাদ তো করে যান। মা, অন্তত তুমি এসে আমাকে একবার আশীর্বাদ করে যাও মা। ঠিক আছে, এবারের এক ফোঁটা জলের ওপর আমার কোনো অধিকার নেই, এই সত্যিটা আজ বুঝলাম। আমার মতন একটা গরিবকে কিছুদিন দয়া করা যায়, সারা জীবন নয়, সারা জীবন নয়।